আচ্ছা, আজকে আমরা বর্জ্য নিষ্কাশন হেডলাইন দিয়ে লেখো বায়োলজি চ্যাপ্টার 8। বায়োলজি চ্যাপ্টার 8। বায়োলজি চ্যাপ্টার 8। রেচন হেডলাইন দিয়ে লেখো রেচন। অধ্যায়ের নাম হচ্ছে, অধ্যায়ের নাম কি? বর্জ্য নিষ্কাশন নাকি রেচন এবং বর্জ্য নিষ্কাশন। চ্যাপ্টার 8, বায়োলজি চ্যাপ্টার 8। রেচন কাকে বলে? হেডলাইন দিয়ে লেখো রেচন। দেখো যে প্রক্রিয়ায় জীবদেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, যে প্রক্রিয়ায় জীবদেহ থেকে নাইট্রোজেন ঘটিত হট আর ঋষিকান্ত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় তাকে রেচন বলে। যে প্রক্রিয়ায় জীবদেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় তাকে রেচন বলে। তাই লেখো রেচন পদার্থ, তারপরে হেডলাইন দিয়ে লেখো রেচন পদার্থ। রেচন পদার্থের নামগুলো নাম লেখো। রেচন পদার্থের নামগুলো লেখো। একটা লেখো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া কমা ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, হাইপোজান্থিন, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের নামগুলো লেখো। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই তুমি একটু উঠো তো। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, হাইপোজ্যান্থিন, হয়াকার রসয় পয়কার হাইপোজ্যান্থিন, বর্গী জয় জফল আকার দন্ত নয় ঠয় ঋষিকার দন্ত না। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, হাইপোজ্যান্থিন, জ্যান্থিন। হ্যাঁ, রক্তের ওইখানে ছিল। এগুলো হলো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের নাম কি? হ্যাঁ, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, বাট ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন মাস্ট জানতে হবে তোমাকে। আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এই চারটা মাস্ট জানতে হবে। এগুলো হলো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এই সাকিব এখানে বসো। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, হ্যাঁ এটা চ্যাপ্টার 8। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, হাইপোজ্যান্থিন, জ্যান্থিন এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। তাহলে হচ্ছে স্টার দিয়ে লেখো মানব দেহে, আগে লিখতে বলি না সব লেখো। মানব দেহে 80% রেচন বৃক্কের মাধ্যমে সম্পন্ন হয়। মানব দেহে 80% রেচন, 80% বাংলা ইংলিশ বাংলা লেখো। মানব দেহে 80% রেচন বৃক্কের মাধ্যমে সম্পন্ন হয়। তার বৃক্ককে রেচনের প্রধান অঙ্গ বলে। মানব দেহে 80% রেচন বৃক্কের মাধ্যমে সম্পন্ন হয়, তাই বৃক্ককে রেচনের প্রধান অঙ্গ বলে।
তাহলে দিয়ে লেখো বাকি 20% অন্যান্য প্রক্রিয়ায় রচিত হয়। তারপর লেখো বাকি 20%, বাকি 20% অন্যান্য প্রক্রিয়ায় রচিত হয়, যেমন ঘামের মাধ্যমে, লালার মাধ্যমে। ঘামের মাধ্যমে হয় কিছু রেচন এবং লালাক্ষরণ হয় লালার মাধ্যমে। হ্যাঁ, এখানে কিছু কিছু পদার্থ রচিত হয়, এখানে কিছু পদার্থ লালার মাধ্যমে হয় আর ঘামের মাধ্যমে হয়, ঘাম এবং লালা। তারপর লেখো আন্তরিক রসের ক্ষরণ, আন্তরিক রসের ক্ষরণের মাধ্যমে হয়। আমাদের পরিপাকে পড়ছিলাম, মনে আছে? আন্তরিক রসের ক্ষরণের মাধ্যমে কিছু নাইট্রোজেনাস পদার্থ বের হয়ে যায়। তাহলে একটা বলা হলো ঘামের মাধ্যমে, লালার মাধ্যমে, আর একটা আন্তরিক রসের ক্ষরণের মাধ্যমে। আন্তরিক রস ক্ষরণ তো কফ না, কফের মাধ্যমে হয় না। আন্তরিক রসের ক্ষরণ মানে আমাদের পেটের মাধ্যমে, পেটের মধ্যে যে খাদ্য পরিপাক হয় তার মধ্যে কিছু ক্ষরণ হয়, ক্ষরণের মাধ্যমে হয়। এটা কি চিত্রটা? এখন লেখো হেডলাইন দিয়ে লেখো বৃক্ক, হেডলাইন দিয়ে লেখো বৃক্ক। দেখো বৃক্ক মানব দেহে প্রধান রেচন অঙ্গ। বৃক্ক মানব দেহে প্রধান রেচন অঙ্গ। লেখো যে মানব দেহে দুটি বৃক্ক থাকে, মানব দেহে দুটি বৃক্ক থাকে, মানব দেহে দুটি বৃক্ক থাকে। ডান পাশের বৃক্ক সামান্য নিচে, ডান পাশের বৃক্কটা সামান্য নিচে থাকে। ডান পাশের বৃক্ক সামান্য নিচে এবং বাম পাশের বৃক্ক সামান্য উপরে থাকে। ডান পাশের বৃক্ক সামান্য নিচে, বাম পাশের বৃক্ক সামান্য উপরে থাকে। কেন বলো তো? এই ডান পাশের বৃক্কটা সামান্য নিচে থাকে, বাম পাশেটা সামান্য উপরে থাকে, কেন বলো? এই তোমরা এখানে বসো, এইখানে বসো। ডান পাশের বৃক্কটা সামান্য নিচে থাকে, কেন থাকে বলো তো? বলো। বাম পাশে, ডান পাশে আমাদের কি থাকে? বড় লিভার থাকে। ডান পাশে কিন্তু বড় একটা অর্গান আছে, লিভার, যকৃৎ। এই যকৃতকে জায়গা দেওয়ার জন্য কি হয়? ডান পাশের বৃক্কটা একটু নিচে নেমে আসে। লেখো যে লেখো যে বৃক্কের বাইরের আবরণ উত্তল, বৃক্কের বাইরের অংশ। হ্যাঁ, বৃক্কের বাইরের অংশ উত্তল। এই করে একটু বুঝতে বৃক্কের বাইরের অংশ উত্তল এবং ভেতরের অংশ বৃক্কের বাইরের অংশ উত্তল। বৃক্কের বাইরের অংশ কেমন? উত্তল এবং ভেতরের অংশ অবতল। বৃক্কের বাইরের অংশটা কেমন থাকে? এই দেখো, এটা বৃক্ক, বৃক্কের বাইরের অংশটা হলো উত্তল, উঁচা। এই অংশটা বাইরের দিকে মানে এরকম উঁচু থাকে, আর ভেতরের অংশটা থাকে অবতল। এই দেখো ভেতরের অংশ, ভেতরের অংশটা অবতল থাকে, এরকম থাকে। ভেতরের অংশটা এরকম অবতল থাকে, বাইরের অংশটা থাকে বাইরের দিকে বাঁকানো, আর ভেতরের অংশটা থাকে ভেতরের দিকে বাঁকানো থাকে। এই জন্য বলা হচ্ছে যে বাইরের অংশ উত্তল আর ভেতরের অংশটা অবতল। দেখো অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। অবতল অংশের ভাঁজকে, মোবাইলটা রাখো, সুন্দর করে রাখো। আচ্ছা, দেখো অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। তুমি এখানে জায়গা রেখে অবতল অংশের পরে লেখো আগে তুমি মাঝখানে এতটুকু গ্যাপ রেখে নিচে লেখো। অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। অবতল অংশের ভাঁজকে হাইলাস
হাইলাস ছয়াকার অংশ লয়াকার দন্ত ছয় যে হাইলাস, এই যে এই অংশটাই হলো হাইলাস, এই সম্পূর্ণ অংশটাই হলো হাইলাস। এত টুকটা এই বৃক্কের এই অংশটাকে বলা হয় হাইলাস। এই যেটা এই পুরোটা হলো হাইলাস, এই অংশটা হলো হাইলাস। অবতল অংশে ভাঁজকে কি বলে? হাইলাস হাইলাস বলে। দেখা হচ্ছে হাইলাস দিয়ে উত্তর অংশে ভাঁজ থাকে। দেখো হাইলাস দিয়ে রেনাল ধমনী বুঝতে চাও ওরে একটু দেখে দিও। হাইলাস দিয়ে রেনাল ধমনী এবং রেনাল এই যে লেখা আছে রেনাল ধমনী এবং স্নায়ু প্রবেশ করে। হাইলাস দিয়ে রেনাল ধমনী এবং স্নায়ু প্রবেশ করে। হাইলাস দিয়ে রেনাল ধমনী এবং স্নায়ু বৃক্কে প্রবেশ করে। হাইলাস দিয়ে রেনাল ধমনী এবং স্নায়ু বৃক্কে প্রবেশ করে। বৃক্কে প্রবেশ করে এবং রেনাল শিরা এবং রেনাল শিরা কমা পেলভিস। রেনাল শিরা এবং পেলভিস, এটা হলো পেলভিস, এই অংশটাকে বলা পেলভিস। রেনাল শিরা এবং পেলভিস বৃক্ক থেকে নির্গত হয়। তাহলে রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। এই ছেলে তোমরা ই করো, মাঝখানে গ্যাপ রাখো। মাঝখানে দিলে কি আন্দাজে কি বুঝি না বুঝি না আন্দাজে কি হইলাম আন্দাজে পরে লিখো, তুমি আগে গ্যাপ রাখো। বৃক্কের গঠন লেখো এখন, বৃক্কের গঠন বর্ণনার মধ্যে লেখো। এতটুকু গ্যাপ রেখে নিচে লেখো বৃক্কের গঠন। পেলভিস এবং রেনাল শিরা নির্গত হয়, বৃক্ক থেকে নির্গত হয়। বৃক্ক থেকে নির্গত বের হয়ে আসে, মানে এটা একটা পোর্ট অফ এন্ট্রি। মানে বৃক্কের যে জায়গা দিয়ে বিভিন্ন পদার্থ মানে বিভিন্ন জিনিস ঢুকে, নালী ঢুকে এবং বিভিন্ন নালী বের হয়, এটাকে বলা হয় হাইলাস। তাহলে হাইলাস দিয়ে কি হয়? ঢুকে হচ্ছে ধমনী এবং কিছু স্নায়ু, আর বের হয় কোনটা? রেনাল শিরা এবং পেলভিস। এই যেটা হলো রেনাল শিরা, আর এটা পুরোটা হলো পেলভিস। পেলভিস। তারপরে লেখা হচ্ছে বৃক্ক দেখতে অনেকটা শিম বীজের মতো। শিম আছে না, শিম বীজের মতো। হ্যাঁ, শিম বীজের মতো। ওর একটু বসতে দাও, এই সামনে বসো, এবারে এখানে বসো, তুমি একটু দিচ্ছ না, তুমি এখানে বসো। তাহলে বৃক্ক কি বললাম? এই কি বলছি? দেখতে অনেকটা শিম বীজের মতো, লালচে খয়েরি রঙের। শিমের বীজের মতো। হ্যাঁ, শিম বীজের মতো লালচে খয়েরি রঙের। এ লাল লাল একটু খয়েরি হয়, লালচে খয়েরি রঙের। দেখো বৃক্কের চারপাশের আবরণকে রেনাল ক্যাপসুল বলে। বৃক্কের চারপাশের আবরণকে কি বলে? রেনাল ক্যাপসুল। দেখো বৃক্কের চারপাশের আবরণকে রেনাল ক্যাপসুল বলে। তাহলে কিটা মাঝখানে বাচ্চা লাইকার একটা লাল খালি দিয়া তোরে আটকে গেছি এখন নেই, এই ছেলে আটকে গেছি, এটা তো গতকালে রাখা ছিল। ছেলে তো লাইকা লাইতেছে আমি যে আগে আইবেন পরে আইবেন রেনাল ক্যাপসুল অন্যান্য বৃক্কের বর্ণনা বর্ণনাটা লিখতেছি। পরে ম্যাগলি বলে তাহলে কি বললাম? এর চারপাশে আবরণকে কি বলে? রেনাল ক্যাপসুল। বৃক্কের চারপাশে আবরণকে কি বলে? রেনাল ক্যাপসুল। এই দেখো চারপাশে আবরণ আছে, চার বাইরের দিকে চারপাশে আবরণ, এটাকে বলে রেনাল ক্যাপসুল। তারপরে লেখা আছে বৃক্কের অন্তর্গঠনে অন্তগঠনে বাইরের অংশকে কর্টেক্স, অন্ত মানে ভেতরে। বৃক্কের এটা একটা অন্তগঠন, অন্ত মানে ভেতরকার গঠন, আর বাইরে অন্তগঠন বা অন্তর্গঠন একই। তো বাইরে থেকে যদি দেখতাম তাহলে তার ভেতরে জিনিসপত্রগুলো দেখা যেত না। এটা একটা অন্তর্গঠন দেখা যাচ্ছে। তো অন্তর্গঠনের বাইরের অংশটাকে বলা কর্টেক্স। এই যে অংশটা ফোটা যে জায়গায় আছে এটাকে বলা কর্টেক্স, আর ভেতরের অংশটাকে বলা মেডুলা। দেখো বৃক্কের বাইরের অংশকে কর্টেক্স, হ্যাঁ অন্তর্গঠনের বাইরের অংশকে এবং বাইরের অংশকে কর্টেক্স এবং ভেতরের অংশকে মেডুলা বলে। বৃক্কের অন্তর্গঠনের বাইরের অংশকে কর্টেক্স এবং ভেতরের অংশকে মেডুলা বলে। মেডুলা বাইরের অংশটাকে কি বলে? কর্টেক্স।
ভেতরের অংশটাকে কি বলে? মেডুলা। মেডুলা। তারপর লেখা হচ্ছে হ্যাঁ কর্টেক্স, ভেতরের অংশটাকে বলা হয় মেডুলা। তাহলে মেডুলা পিরামিডের মতো গঠন তৈরি করে। মেডুলা পিরামিডের মতো গঠন তৈরি করে। ব্যাটারির মতো না। পিরামিড পিরামিড মেডুলা পিরামিডের মতো গঠন তৈরি করে। মেডুলা পিরামিডের মতো গঠন তৈরি করে। একে রেনাল পিরামিড বলে। একে রেনাল পিরামিড, রেনাল পিরামিড বলে। রেনাল পিরামিড হচ্ছে যেটা, স্যার লেখলেন না দিন নাম। একে রেনাল পিরামিড বলে। লিখবো নি, সমস্যা নাই। দেখো রেনাল পিরামিড বলে। আবার ছবি রেখে দিন। হ্যাঁ আবার ছবি আঁকবো, সমস্যা নেই। একে রেনাল পিরামিড বলে, পিরামিডের মতো গঠন তৈরি করে। তারপর লেখা হচ্ছে এই যে এগুলা এগুলা দেখো অনেকটা পিরামিডের মতো লাগতেছে না? এরকম এরকম করে দিয়ে তারপরে এরকম পিরামিডের মতো গঠন তৈরি করছে না? দেখতে অনেকটা পিরামিডের মতো হয়, এই জন্য এটাকে বলা হয় রেনাল পিরামিড। দেখো প্রতিটি বৃক্কে 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। প্রতিটি বৃক্কে 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। প্রতিটি বৃক্কে 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। দেখো পিরামিডের অগ্রভাগ প্রসারিত হয়ে পিরামিডের অগ্রভাগ প্রসারিত হয়ে পিরামিডের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা তৈরি করে। রেনাল প্যাপিলা, পিরামিডের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা তৈরি করে। প্যাপিলা, প্যাপিলা মানে কি? এই দেখো এটা হচ্ছে রেনাল পিরামিড, এটা হলো রেনাল পিরামিড। পিরামিডের যে মাথাটা আছে, যে মাথা, জি মাথা দেখো মাথার সামনে কিন্তু একটা নালী আছে ছোট, তাই না? জি। এই যে প্রত্যেকটা মাথার সামনে নালী আছে। এটা যদি আমরা উঠে দেই, এটা আসলে এরকম থাকে না। প্রতিটি এই যে মাথা যেটা আছে, এটা মাথা, এটার মাথা সামনে, এটার মাথা, এটা মাথা, এটা মাথা। এই যে এটা রেনাল পিরামিড, তার সামনে যে মাথা, এটা মাথা, এটা মাথা, এটা রেনাল মাথা। প্যাপিলা। এই মাথাগুলা লেখো, মাথাগুলাকে কি বলে? প্যাপিলা। লেখো রেনাল প্যাপিলা সরাসরি পেলভিস উন্মুক্ত হয়। কি? রেনাল প্যাপিলা সরাসরি পেলভিসে, মানে এই প্যাপিলাগুলা আলটিমেটলি এই যে মাঝখানে যে জায়গাটা আছে না, এই জায়গাটার মধ্যে আসে, এই যেখানে আসে। এই যে এটাকে বলা হয় রেনাল, এটা কি বলে? পেলভিস। পেলভিস বলে। মানে ওদের মাথাগুলা সবগুলা মাথা মিলে গোল, মানে মাঝখানে যে ফাঁকা জায়গা তৈরি হয়, এই জায়গাটাকে বলা হয় পেলভিস। পেলভিস। রেনাল প্যাপিলা। রেনাল পেপিলা তৈরি করে। সরাসরি পেলভিস উন্মুক্ত হয়। পেল না পেল। পেল কয়েকার লব হয় ঋষিকার দন্ত, সেই লেখা আছে। রেনাল প্যাপিলা সরাসরি পেলভিস উন্মুক্ত হয়, এটা হচ্ছে রেনাল পেলভিস। সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। উন্মুক্ত। হ্যাঁ উন্মুক্ত, সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। রেনাল প্যাপিলা সরাসরি কোথায় উন্মুক্ত হয়? পেলভিসে। পেলভিস উন্মুক্ত হয়। তারপরে নেক্সট, তারপরে চিত্রটা কেন আনলে? এখন চিত্রটা আঁকিয়ে ফেলি। ও তারপর আরেকটা লেখো যে কর্টেক্সের, তুমি এত পরে আসলা যে, এবার একটু বসতে দাও, যে রাফিন ওর একটু বসতে দাও। দেখো যে কর্টেক্সের, দেরি করে দিলাম। কর্টেক্সের কিছু অংশ, কর্টেক্সের কিছু অংশ, কর্টেক্সের কিছু অংশ কিছু অংশ মেডুলাতে প্রবেশ করে। কর্টেক্সের কিছু অংশ মেডুলাতে প্রবেশ করে। পরে এবারে একে রেনাল কলাম বলে। কলাম, রেনাল কলাম, নেক্সট একে রেনাল কলাম বলে। রেনাল কলাম, বলো তো রেনাল কলাম কোনটা? কর্টেক্সটা তো বড়। এই দেখো কর্টেক্স হলো বাইরের অংশ, তাই না? এই যে ফোটা ফোটা যে অংশগুলো আছে এটা হলো কর্টেক্স, আর এই যে দাগ দাগ যেগুলো আছে এগুলো হলো মেডুলা। তো দেখো এই যে মেডুলা, তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা মেডুলা, তাই না? কিন্তু কিছু অংশ দেখো কর্টেক্সের কিছু অংশ মেডুলার মধ্যে ঢুকে গেছে না, এই জায়গাগুলোকে বলা হয় রেনাল কলাম।
কি বলে এটাকে? হ্যাঁ, মানে দেখো এই অংশটা হলো ভেতর অংশটা হলো মেডুলা, আর এর বাইরের অংশটা হলো কর্টেক্স। এগুলো হলো কর্টেক্স, এগুলো হলো কর্টেক্স। বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স, আর এই ভেতরের পুরো অংশটা হলো মেডুলা। মেডুলা। আবার দেখো কর্টেক্স, আবার মেডুলা, এটা মেডুলা, এটা মেডুলা, এটা মেডুলা, এটা মেডুলা, মেডুলা। আর রিনাল পিরামিডগুলো মেডুলা। তো এই মেডুলা মেডুলা মাঝখানে দেখো আবার কিছু ছোট ছোট স্ট্রাকচার আছে না, এটা হলো কর্টেক্স। এটা কর্টেক্সের অংশ। তাহলে এই কর্টেক্সের থাকার কথা ছিল বাইরে, কিন্তু ভেতরে কিছু ঢুকে গেছে, এটাকে বলা হয় রিনাল কলাম। কি বলে এটাকে? রেনাল রিনাল কলাম। কলাম। এখন একটা বৃক্কের গঠনের চিত্র আঁকো। আচ্ছা, তারপরে তার বৃক্ক থাকে কোথায়? বৃক্ক আমাদের কোথায় থাকে? বৃক্ক হলো আমাদের, একটু দাঁড়াও, তুমি দাঁড়াও। আমাদের যে মেরুদণ্ড আছে এখানে, মেরুদণ্ড যে আছে, এই মেরুদণ্ডের হাড় যে আছে এখানে, এইখানে তোমার এই পাশে একটা কিডনি থাকে, এই পাশে একটা কিডনি থাকে। কিডনি আমাদের কোমর আর বুক এর মাঝখানে থাকে, এবং মেরুদণ্ডের সাথে সাথে থাকে, পেছন সাইডে থাকে, মানে এই বরাবর থাকবে, যে এখানে থাকবে, এখানে এখানে থাকবে। এখানে আমাদের 12 নম্বর পাঁজরের হাড় আছে। সকল পাঁজরের হাড় এখান থেকে তৈরি হয়ে সামনের দিকে আসে, এখান থেকে তৈরি হয় সামনের দিকে আসে। কিন্তু 11 নম্বর যে হাড় আছে এখানে তৈরি হয়ে সে সামনের দিকে আসে না। 11 এবং 12 এই হাড় দুইটা এই বরাবর আছে। তো এই হাড়ের ভেতরে, মানে এই হাড় থাকে পেছনে, তার সামনে কিডনিটা থাকে। বুঝতে পারছো? মানে মেরুদণ্ডের সাথে সাপোর্ট দিয়ে সে থাকে, আমাদের পেছনের দিকে থাকে মেইনলি। কততম হাড়ের মধ্যে থাকে? 11 আর 12তম। হ্যাঁ, হাড়ের মধ্যে না, মানে আর এর সামনে এটা হলো কিডনি, তার পেছন দিকে হলো 11 এবং 12 নম্বর হাড়। বুঝতে পারছো? মানে প্রোটেক্ট। তাহলে এটা হ্যাঁ, হাড়ের সাথে ওই যে মুরগি খাইছো না, মুরগির ইয়ের হাড় খাও নাই, পিঠের হাড় খাও নাই, হাড়ের ভিতরে দেখবা যে কিডনি আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো। হাড় মানে তোমার মুরগির বিভিন্ন ইয়ে আছে, দেখবা যে হাড় আছে না, হাড়ের ভিতরে দেখবা যে কিছু কিছু জায়গায় এরকম কিডনির স্ট্রাকচার আছে, ভালো করে লক্ষ্য করো। এরকম আমাদের যে পিছনের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের সাথে একটু সাপোর্ট দিয়ে থাকে, একদম মেরুদণ্ডের সাথে লাগানো থাকে না, বাট মেরুদণ্ডের সাথে একটু সাপোর্ট দিয়ে থাকে। মানে আমাদের পেটের সাথে, পেটের মধ্যে, মানে সামনের দিকে থাকে না, কিডনি থাকে পেছনের দিকে। আচ্ছা, নেক্সট তাহলে একটা বৃক্কের গঠন আঁকো। আচ্ছা, বৃক্কের অবস্থানটা কি? বৃক্কের অবস্থান লিখবা। আচ্ছা, লেখো বৃক্কের অবস্থান, চিত্র না বর্ণনা লেখো। 12 এবং লেখো যে উদর গহ্বরের, উদর গহ্বর বুঝো? আমাদের তুমি যদি পেট কাটো, তাহলে ভেতরে সব নাড়ি বুড়ি বের করে নিয়ে আসলে টোটাল যে জায়গাটা, টোটাল একটা গহ্বরের মতো থাকবে না? এই গহ্বরকে বলা হয় উদর গহ্বর। আবার বুকের মধ্যে তুমি হার্ট, লাং এগুলো সরাই ফেললে ভেতরে ক্যাভিটি থাকবে, এই ক্যাভিটিকে বলা হয় বক্ষ গহ্বর। তাহলে একটা হলো উদর গহ্বর আর একটা হলো বক্ষ গহ্বর। এদিকে চাপ দিলে ইয়ে হয়ে যাবে। এটা এখানে দেখো, দেখো তো, ইয়ে ফোকাস করো। তাহলে আবার কি বললাম, যে পেটের মধ্যে আমাদের নাড়িভুঁড়ি আছে, লিভার আছে, কিডনি আছে, এই সব যে জায়গা, মানে এটা হলো মিস্টার বল্টু। বল্টু। ওয়াও। মিস্টার বল্টু। এই মিস্টার বল্টুর যে পেট আছে, শাশ্বত, শাশ্বত। তার এই যে পেটটা, পেট পুরো পেটের মধ্যে, মানে পুরোটা যে ক্যাভিটি, তার হাতে এই পেটের ক্যাভিটি বা পেটের যে গহ্বর, এটাকে বলা হয় উদর গহ্বর। এর মধ্যে কি আছে? ডান সাইডে আছে তোমার লিভার, তারপরে এই যে পেছনের দিকে দুই পাশে দুটো কিডনি আছে, ঠিক আছে, তারপরে এলে খাদ্য নালী আছে, মাঝখানে বরাবর খাদ্য নালী আছে। তাই কি লেন? তাহলে এই যে ক্যাভিটি, এই ক্যাভিটিটাকে কি বলে? বক্ষ গহ্বর, মানে সরি, এটা উদর গহ্বর। তাহলে হচ্ছে উদর গহ্বরের কোটি অঞ্চলে, কোটি বুঝো তো? না, মাজা, মাজা, মাজা এবং হ্যাঁ, কোটি অঞ্চল কোনটা? এই যে কোমর, কোমর আর বুক। এই বুক হলো উপরের দিকে, কোমর হলো নিচের দিকে। এই দুই জায়গার মাঝখান বরাবর থাকে আমাদের কিডনি। বুঝতে পারছো? হ্যাঁ।
মানে আমাদের কোমর হইলো নিচে বরাবর, এই যে এই বরাবর হলো কোমর, আর এই বরাবর হলো বক্ষ। একটু দাঁড়াও, মানে এই 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 জায়গাটাকে বলা হয় বক্ষ, মানে পেট, বুকের জায়গা। এটা সামনের অংশ, পুরো অংশ হইলো বক্ষ রিজন। আর এই এই বরাবর এটা হইলো তোমার, এটার কি বলে, এটা হলো তোমার কোমর দেশ। কোমর দেশ, তাহলে বক্ষ দেশ এবং কোমর দেশের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে কি কি থাকে? হ্যাঁ, এটা বলছি। এখানে মানে এখানে মূলত হচ্ছে তোমার বক্ষ গহ্বরের ইয়ে থাকে, বক্ষ গহ্বর থাকে এখানে, এই পুরা জায়গা জুড়ে বক্ষ গহ্বর থাকে। তাহলে বুক হইলো এই বরাবর, সরি উদর গহ্বর থাকে। তাহলে বুক হইলো এই বরাবর, আর কোমর হইলো এই বরাবর। এই মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে কি কি থাকে? তাহলে দেখো, উদর গহ্বরের কোটি অঞ্চলে, উদর গহ্বরের কোটি অঞ্চলে মেরুদণ্ডের উভয় পাশে, উদর গহ্বরের কোটি অঞ্চল, কোটি বুঝো তো? কোটি হইলো কট আর ঋষিকার, কোটি, কোটি মানে কোমর। কোমর অঞ্চলে মেরুদণ্ডের উভয় পাশে, মেরুদণ্ডের উভয় পাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে। উদর গহ্বরের কোটি অঞ্চলে মেরুদণ্ডের উভয় পাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে। দুটি বৃক্ক থাকে, একটি করে মোট দুটি বৃক্ক থাকে। তাহলে দেখো, এই মিস্টার বল্টু, এই সাইড বরাবর কি আছে? ছাতির, এই যে এটার কি বলে, পাঁজরে হাড় আছে না? আমাদের বুকের মধ্যে কি থাকে? পাঁজরে হাড় থাকে। আর পেছন দিক দিয়ে তৈরি হয়ে সামনের দিকে পাঁজরে হাড়গুলো আসে, জানো তো? এরকম সামনে পাঁজরে হাড় আছে। এই পাঁজরের হাড় কততম পাঁজরের হাড়? 11 আর 12। এখানে হলো 12 নাম্বার, যেটা 11 আর 12, এই যেটা এরকম, এটা হলো তোমার 11, এটা হলো 12। 11 আর 12 যে হাড়টা আছে, এই হাড়টা সামনের দিকে আসে না, ও পেছনে মাংসের সাথে লাগানো থাকে, উন্মুক্ত বলে এটা। তাহলে 11 এবং 12, তারপরে আবার আমাদের পেছনের দিকে, মানে এই তো সামনের দিকে মুখ করে আছে, তাই না? এই সামনের দিকে আছে। তাহলে সেখানে ড্র্যাকুলা লাগে। পেছনের দিকে কি আছে? মেরুদণ্ড আছে না? স্যার শাশ্বতের মতন বিড়ি খায়। এই পেছনের দিকে কোম্পানি বিড়ি খায়। এই যে তুমি শুধু শুধু এই কথা বলে একটা মাল লাগি বিড়ি। এগুলা বললে কিন্তু বের করে দেব। স্যার এর মুখের ভিতরে মনে সোডিয়ামে পানি মিশিয়ে দিয়েছিল। মেরুদণ্ড পেছনের দিকে যে আছে, তাহলে আমাদের ওদের কিডনিটা এই যে এই লেভেলে থাকে। এখানে থাকে একটা কিডনি, এখানে থাকে একটা কিডনি। স্যার লাংস দিয়ে কালো হয়ে গেছে। হ্যাঁ, লাংস কালো। আচ্ছা, দেখো, উদরের উভয় পাশে, উদরের উভয় পাশে একটি করে, উদরের উভয় পাশে মেরুদণ্ড, ওটা শেষ। তারপরে দাঁড়িয়ে দিয়ে লেখো, উদরের উভয় পাশে, সরি উদরের একটু বলেছে, একটু বলেছে, ওটা তো লিখে ফেলছি না। তারপরে বাইরে বলিস একটু পরের লাইনটাও লেখো যে বৃক্কের উপরের প্রান্ত, বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কোষেরকার নিচে, বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কোষেরকার নিচে আছে। স্যার বানানটা লেখা দেন, দ্বাদশ থোরাসিক। স্যার স্টুক করবো বলা হয়নি, থোরাসিক ক্ষয়কার, মিস্টার বোল্ট স্টুক করবো। থোরাসিক, দ্বাদশ থোরাসিক কোষেরকার নিচে, কোষেরকা, কোষেরকা, কোষেরকা মানে ওই যে মেরুদণ্ডের হাড়। এই যে দেখো, আমাদের মেরুদণ্ড পেছনের দিকে মেরুদণ্ড আছে না, এটা কিন্তু অনেকগুলো হাড় আছে, জানো তো? জি। তোমার এই যে এখানে, এখানে দাঁড়াও একটু দাঁড়াও, এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে একদম মানে নিচ পর্যন্ত, এই টোটাল যে একটা মাঝখানে যে হাড় আছে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের এই মেরুদণ্ডকে বলা হয় সার্ভাইকাল মেরুদণ্ড, মানে ঘাড়ের মেরুদণ্ড। তারপর হচ্ছে বুকের এখানে, এখানে 12টা আছে। বুকে এখানে কয়টা থাকে? 12টা, মানে বুকের পেছনে এখানে 12টা মেরুদণ্ড আছে। এই 12টা মেরুদণ্ড এই পর্যন্ত আছে, এই পর্যন্ত। এই 12 নাম্বার মেরুদণ্ড বরাবর থাকে আমাদের কিডনি। কিডনি, যে মানে 12 নাম্বার থেকে শুরু হবে। তারপরে হলো মেরুদণ্ডকে বলা হয় লাম্বার। তারপরে মেরুদণ্ডের নাম কি? লাম্বার। তাহলে এই নিচ পর্যন্ত হলো 12টা, আমরা উপরে ক্লাসে করব। তাহলে প্রথম হলো সার্ভাইকাল, তারপরে এটার নাম হচ্ছে থোরাসিক, তারপরের অংশের নাম হলো লাম্বার। তাহলে বলছে যে থোরাসিক 12
আর লাম্বারের আবার আছে পাঁচটা মেরুদণ্ডের হাড়। মানে কথা বুঝছো? 17টা। থোরাসিকের আছে হলো 7টা, সরি সার্ভাইকাল 7টা, থোরাসিকের আছে হলো 12টা। এই 12তম থেকে শুরু করে লাম্বারের কত পর্যন্ত, 4 পর্যন্ত এই জায়গার মধ্যে বৃক্ক থাকে। মানে এখান থেকে শুরু করে এই জায়গার মধ্যে বৃক্ক থাকবে। এখানে একটা থাকবে, কইলে আমরা এখানে বেঁচে একটা ফিরি থাকবে। গায়ে নাই হ্যাঁ আরে কাইটা বেঁচে দিয়ে এবার আবার থাকবে, মানে ওই বরাবর গুলি করলে তোমার বৃক্কের মধ্যে গিয়ে লাগবে। ওয়াও স্যার, আপনি একটু- সাইডে গুলিয়ে না দেন নেক্সট তারপর লেখো বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে। কোষেরকা। হ্যাঁ, থোরাসিক কশেরুকার নিচে। এই যে এটা কশেরুকা কোনটা? এখানে ওই যে বললাম এখানে 7টা আছে, তারপরে এখানে 12টা আছে। এই যে মেরুদণ্ডের যে হাড় 12টা আছে। এই 12তম মেরুদণ্ড হাড় হলো এখানে। আর তারপরে হাড়গুলোর নাম হলো লাম্বার। তারপরে হাড়গুলোর নাম কি? লাম্বার। আমার কথা বুঝতেছো না? মানে আমি তো সামনে থেকে দেখাইছি, এই জন্য ঝামেলা হয়েছে। মনে করো যে এই মাঝখান বরাবর মেরুদণ্ড আছে না, মানুষের মাঝখান বরাবর কি থাকে? পেছনের দিকে মেরুদণ্ড থাকে না? এই মেরুদণ্ডের আবার অনেকগুলো টাইপ আছে। তার মধ্যে হাড়ের মধ্যে থাকে 7টা, বুকের মধ্যে থাকে কয়টা? 12টা। এই 12তম মেরুদণ্ডের এখান থেকে শুরু হবে। এই যে 12তম থেকে শুরু করে এইখানে গিয়ে শেষ হয় লাম্বার। লাম্বার কত? 4 বা 3 এরকম শেষ হয়। তাহলে 12তম থোরাসিক কশেরুকা থেকে লাম্বার 3 অথবা 4 এ গিয়ে এই জায়গাগুলোর মধ্যে এই যে এই জায়গার মধ্যে থাকবে হলো কিডনি মানে এই বরাবর থাকে। এই হাড়ের সাথে লাগানো থাকে কি সাইডে থাকে। এটা মেরুদণ্ড তো সাইড বরাবর থাকে, কিন্তু ওদের ইয়েটা হচ্ছে লেভেলটা হচ্ছে এই লেভেল বরাবর। তো বেশি বোঝায় না, বেশি বোঝালে বুঝলাম না। তাহলে লেখো যে উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে এবং নিচের প্রান্ত স্যার, কোষেরকা থেকে থোরাসিক কশেরুকার নিচে এবং নিচে এবং নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার উপরে অবস্থিত। নিচে নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার লাম্বার লয়াকার ময়বয়াকার লাম্বার লাম্বার কশেরুকার উপরে অবস্থিত। নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার উপরে অবস্থিত। নিচে অবস্থিত, সরি উপরে। দেখো ওই যে যেটা বলছিলাম, এটা যদি মাথা হয়, এখানে আমাদের পুরো একটা মেরুদণ্ড আছে, তাই না? মেরুদণ্ড আছে। এই যে এখানে যে মেরুদণ্ডগুলো আছে, এগুলোর কিছু নাম আছে। এখানে 7টা আছে, তারপরে কয়টা আছে? তারপরে হলো 12টা আছে, মানে 7টা। 1 2 1 2 3 4 5 6 7টা। তারপরে মেরুদণ্ড কয়টা আছে? 12টা। 12টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 13। তাহলে 12টা হয়েছে, 12টা। তারপরে শুরু হয়েছে 5টা। 1 2 3 4 5। এটা হলো 5টা মেরুদণ্ড। তো আমাদের মানে কিডনি থাকে কোথায়? এখান থেকে শুরু করে এই যে এটা 3 নাম্বার পর্যন্ত, মানে হচ্ছে আমাদের এখানে কিডনি আছে। এইদিকে কিডনি আমি কলঙ্ক মানে তাহলে 12 নাম্বার মেরুদণ্ড, 12 নাম্বার মেরুদণ্ড নিচে এবং লাম্বার 3 তৃতীয় লাম্বারের মাঝখানে একটা মুই চালান তো একটা দাগ মুই চালান আচ্ছা ঠিক আছে। এই হয়েছে হয়েছে তাহলে এর মাথাটা কোন লেভেল পর্যন্ত আছে? 12 নাম্বার থোরাসিক কশেরুকা। আর নিচের প্রান্তটা কোথায় আছে? লাম্বারের তৃতীয় লাম্বারের উপরে আছে। মানে এই জায়গার মধ্যে থাকে আমাদের বৃক্ক। বুঝতে পেরেছো? এটা বলছি। তারপর বৃক্কের চিত্র আঁকি। আর বৃক্কের ছবি আঁকো। আঁকলে আর চেষ্টা ভালো দাদা
আরে কি এই দেখেন আরে আমি শুনতে চাই শেষ ছোট ভাই আচ্ছা আরেকটা লেখো গণনার মধ্যে আরেকটা লাইন লেখো লেখো যে বৃক্কের উপরে টুপির মতো একটি গ্রন্থি থাকে বৃক্কের উপরে টুপির মতো একটি গ্রন্থি থাকে একে সুপ্রারেনাল গ্রন্থি টুপির মতো এই যে এখানে একটা গ্ল্যান্ড আছে টুপির মতো একটা গ্ল্যান্ড আছে এখানে টুপি পরিষ্কার টুপির মতো একটি গ্রন্থি আছে যাকে সুপ্রারেনাল গ্রন্থি বলে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল এর নাম হচ্ছে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি বলে এটা দিলে ভালো না দিলে সমস্যা নাই জেনে রাখ এই গ্রন্থিটার অনেক কাজ আছে বলে ইতিহাস তাহলে এই গ্রন্থির নাম কি সুপ্রারেনাল বা আর তার চারপাশ মানে এই বৃক্কের চারপাশ দিয়ে আবরণকে কি বলে রেনাল ক্যাপসুল চারপাশের যে আবরণ এই আবরণটাকে কি বলে এটা কি বলে ভাই না গ্রন্থি হ্যাঁ গ্রন্থি হ্যাঁ এটা গ্রন্থি কিডনির উপরে একটা টুপির মতো গ্রন্থি থাকে তাকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি এটা জানলে ভালো এটা ছবির মধ্যে আঁকার দরকার নেই ছবির মধ্যে আঁকার দরকার নেই শুধুমাত্র জেনে রাখুন স্যার আপনি তো পুরো রাখলেন না হ্যাঁ এখনো খেলা শেষ হয় নাই দাঁড়াও আপনি ব্যাটিং করতে পারে আর কিছু দেখা যায় তারপরে এই যে এই জায়গাটার নাম কি সম্পূর্ণ জায়গাটার নাম হচ্ছে হাইলাম কি বলে এটাকে হাইলাম এই যে এটা হলো হাইলাম তো হাইলাম দিয়ে কি ঢুকে আমরা কি বলছিলাম জানো হাইলাম দিয়ে কি ঢুকে রেনাল ধমনী এর মধ্যে দিয়ে ধমনী যায় নেফ্রন কোথায় থাকে আমি দেখাই রেনাল ধমনী এর ভেতর দিয়ে যায় আর রেনাল শিরা এখান থেকে বের হয়ে আসে রেনাল ধমনী তুই তো থাকবে না সস লাগে এই খানা না পেলে আমার কাছে চলে বাইরে থেকে ডাক স্যার এত চেষ্টা আমি করলে কিছু কর না আমরা একটু কিছু করলে আমরা দরকার স্যার আমরা ভালো হয়ে গেছি স্যার নিজের কথা নিজের সত্যটা নিজে প্রকাশিত করিয়াছি নাই তোর মতো চেষ্টা আমি করি না রাস্তা রাস্তা মুদ্রা তুমি আমাকে জ্ঞান দিও না জ্ঞান নিজের কাছে রাখো চাইনা তোমার ধর্ম দেখবা বেশি কথা বলতেছি তুই কথা বলতে স্যার এক গ্রাম কে স্যার আনতে আপনি কোন তোরাতে শিখছে আরে তোরাতে স্যারে শিখছে স্যার দিদি না আগে দিদি সামনে না ডিপেন্ড করব আগে মোটলা সুপার তোমাদের যে বললাম না তোমাকে যদি কেউ কোনো ফ্রেন্ড তোমাকে টিস করে তাহলে তারা পাত্তা দিবা না আমিও টিস করি পাত্তা দিবা না পাত্তা দিলে কি করবে
পাতা দিলে তোমার বারে ডিস করবে। রেনাল কলামটা রেনাল কলামটা হচ্ছে যে অংশটা কর্টেক্স কিছু ভিতর দিকে ঢুকে গেল, এটাকে বলা রেনাল কলাম। Deus da Silva de Nilo, Carvalho de André, Del Poço. Kawan baru nak komen. Di. Jadi bila orang kata tu water break. শোনো, একমাত্র ধমনী যেটাকে তুমি লাল কালি দিয়ে আঁকতে পারো, আর শিরাকে তুমি নীল কালি দিয়ে আঁকতে পারো। Why? Sekeno. কারণ ধমনীর মধ্যে কোন ধরনের রক্ত থাকে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত লাল হয়, আর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নীল হয়। হ্যাঁ, এদিকে ঢুকতেছে। রেনাল ধমনী সবসময় ভিতরে ঢুকে, আর নীলকে ঢুকে, আর শিরাতে বের হয়। শিরার মধ্যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। আর সবুজ জায়গাটা এমনিতে দিচ্ছি। সবুজ জায়গাটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই পুরো অংশটা হলো মেডুলা, এখান থেকে এই পর্যন্ত। আর মেডুলা গুলা পিরামিডের মতো করে থাকে, মানে সম্পূর্ণ অংশটাকে বলা হয় মেডুলা, আর মেডুলা গুলা এরকম পিরামিডের মতো করে থাকে। একটাকে বলা হয় পিরামিড। কথা বলছো কিনা? বলছি। মানে এটা সবগুলো হলো মেডুলার অন্তর্গত, আর ইন্ডিভিজুয়ালি বলা হয়, আলাদাভাবে প্রত্যেকটাকে বলা হয় পিরামিড। আর পিরামিডে মাথা কোথায় এসে শেষ লাগে? এই তারা এসে আলটিমেটলি এই জায়গায় এসে শেষ হবে। এই জায়গাটাকে বলা হয় পেলভিস। আর পেলভিস হলো ফানেলের মতো, এরকম পেলভিসটা হলো ফানেলের মতো, এরকম এসে আলটিমেটলি এই পেলভিস হলো ফানেলের মতো, ফানেল। হ্যাঁ, পেলভিসে তাহলে ওর কাজ কি? এই যে ধমনী গেল, ধমনী মানে কি? রক্ত গেল। এই রক্ত যাওয়ার পর সেই রক্তটাকে ছেঁকে ফেলবে, ছেঁকে ফেলার পর পানি বের করে নিয়ে আসবে। পানিটা যাবে এদিক থেকে বের হয়ে দেহ থেকে বের হয়ে যাবে। আর রক্ত তো আর যাবে না, রক্ত তো আবার দেহের মধ্যে ঢুকবে। তো রক্ত আবার বের হয়ে এসে শিরার মাধ্যমে আবার হার্টের মধ্যে যাবে, হার্টে যাবে। বৃক্কের কোন অংশটা রক্তটা থাকে? বৃক্কের কোথায় রক্ত থাকে? এই যে এখানে ছোট ছোট নালী আছে, এখানে অনেক ছোট ছোট নালী আছে। এই নালীগুলোকে বলা হয় নেফ্রন। এই যে এই সকল জায়গার মধ্যে অনেক নেফ্রন আছে, আমরা করবো এই সকল জায়গায় কিছু আমরা এটা বড় করে আছি, কিন্তু আরো ছোট ছোট মাইক্রোস্কোপে যদি দেখি তাহলে দেখবো যে এখানে ছোট ছোট এরকম নালী আছে। এই মাথা আছে, মাথাগুলো এসে এরকম হয়ে অনেকগুলো নালী, এই নালীগুলোর মধ্যে মূলত থাকাটা আছে ছোট 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 এরকম কতগুলো নালী থাকে? 10 থেকে 12 লক্ষ, 10 থেকে 12 লক্ষ এরকম ছোট ছোট নালী আছে। এই সব জায়গার মধ্যে নালী আছে। নালীর মাথাটা বাইরের দিকে থাকে, আর নালীর ভেতরের অংশ থাকে এই মেডুলার সাথে লাগানো থাকে। আমাদের বৃক্কের মধ্যে এই সকল জায়গার মধ্যে অনেক ছোট 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 নালী আছে। এই নালীগুলোকে কি বলে? নালীগুলোকে বলা হয় নেফ্রন। কি বলে? নেফ্রন। আমরা করবো নেফ্রন করে শিক্ষা হলে দিয়ে এটা কি শিক্ষা হবে না? এসএসসি কবে ছিল? কোন অধ্যায়? এর আগের দেবে 1942 সালে পড়াইছে স্যার। বায়োলজি সাইন নাম্বার ওদের রেডিও রিপ্লাই করতে হইব। বায়োলজিও না বলে ক্যামেরা সাকিব কাউসার রহমান কই? সাকিব কাউসার রাত্রিবেলা চ্যাপ্টার 6 কে বানাই আমি। আই এম বায়োলজি নি স্যার। বায়োলজি চ্যাপ্টার 4টা আবার রিভিশন করতে হইব স্যার। স্যার माता बच्चा आल राफी तो वही बच्चे ना रायन 11 पास ना 11 সুফিয়ান का আব্দুল্লাহ আহমেদ তুমি 3 পাইছো 10 এটা রাইছো এটা রাইছো এটা উজোর দাও এই ধরো
মাসুম সরকারকে, মাসুম সরকার, এই মাসুম সরকারকে চিনো? একদিনের সাথে ভালো নম্বর পাই মনে হয় আসে। ওই তানজিমুল জাওয়াদ, তানজিমুল জাওয়াদ ইয়া কামল লিখে দিয়েছে সত্যি এমন কি আসমাই মাহতাব 10 1 পাইছো। এর আমি দিই আমি দিলাম আমি দিই। গায়টা হলো মাহতাব পারো এটা রাখতে দিই। ওটা হলো অনেক টাকা 45 আসওয়াদুল জাওয়াদ 10 এর 7 পাইছো। স্যার বায়োলজি চ্যাপ্টার 4 তাহলে এটা হয়ে গেছে চলে আসছে সবাই। লেখো ব্রিকের গঠন লেখো। সরি ব্রিকের কাজ লেখো, স্যার ব্রিকের কাজ। সিনিয়র স্যার ক্লাস আবার করাই দিব বায়োলজি চ্যাপ্টার 4 আবার করাই দিব আচ্ছা করো ব্রিকের কাজ লেখো। ব্রিকের কাজ লেখো, হেডলাইন দিয়ে লেখো ব্রিকের কাজ। স্যার লিখলাম ব্রিকের কাজের মধ্যে 1 নাম্বার লেখো। স্যার বই যাবো দ্রুত লেখো দ্রুত। ব্রিকের কাজ 1 নাম্বারে লেখো। স্যার আপনি এত সাদা হইলেন কবে স্যার লেখো দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে নিষ্কাশন করে। দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। সবার পয়সা পাতি ক্লিয়ার আছে তো না? না স্যার আমারটা নাই। তো বেতন করবেন, পয়সা পাতি কম করবেন। তো বেতন পয়সা পাতি দিতে ভালো লাগছে। স্যার এই লাইভের মাঝে পয়সা বাতি দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে নিষ্কাশন করে। দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে নিষ্কাশন করে। দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এই লেখো না। বর্জ্য পদার্থ দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে নিষ্কাশন করা হয়। 2 নাম্বার লেখো অসমোরেগুলেশনের মাধ্যমে। 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বারে লেখো। এই ছেলে তুমি তাড়াতাড়ি লেখো, পরে লিখুন এটা কাজ লেখো। অসমোরেগুলেশনের মাধ্যমে। অসমোরেগুলেশন শরীয়ত হচ্ছে সব অসমোরেগুলেশন। এটা আবার ভালো করে পড়া হবে। অসমোরেগুলেশন কাকে বলে? নেক্সট ক্লাসে পড়াবো। অসমোরেগুলেশনের মাধ্যমে দেহে পানি এবং বিভিন্ন আয়ন, দেহে পানি এবং বিভিন্ন আয়ন যেমন দেহে পানি এবং বিভিন্ন আয়ন, হ্যাঁ দেহে পানি এবং বিভিন্ন আয়ন যেমন অসমোরেগুলেশনের মাধ্যমে দেহে পানি ও বিভিন্ন আয়ন যেমন সোডিয়াম প্লাস আয়ন, পটাশিয়াম প্লাস হ্যাঁ পটাশিয়াম প্লাস আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন, বাইকার্বনেট আয়ন, ক্যালসিয়াম প্লাস আয়ন। তাহলে অসমোরেগুলেশনের মাধ্যমে দেহে পানি ও বিভিন্ন আয়ন যেমন সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, বাইকার্বনেট মাইনাস এবং ক্যালসিয়াম 2 প্লাস পরিমাণ নিয়ন্ত্রণ করে। তুমি বেশি লবণ খাইলা তাহলে কিডনির মাধ্যমে বেশি লবণ বের হয়ে যাবে। আর তুমি বেশি পানি খাইলা কিডনির মাধ্যমে বেশি পানি বের হয়ে যাবে। এটাকে অসমোরেগুলেশন। স্যার সোডিয়ামে পানি নাকি একলগে বিক্রিয়া করে বুম হয়ে যায় না তুমি লেখো তারপরে। হ্যাঁ মরিচ খেলে কিছু হবে না। লেখো যে দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার দিয়ে লেখো দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা কি করে? আয়ন নিয়ন্ত্রণ করে, আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করে। দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমাদের দেহের মধ্যে রক্তচাপ কিন্তু কিডনি নিয়ন্ত্রণ করে। কিডনি আছে আর অনেক উপায়ে হয়। মেইনলি যখন খাবার দাবার খাই, আমরা যখন খাবার দাবার খাই তখন একটু অস্থির লাগে না, কেমন যেন লাগে। আবার দেখবা যে হার্টবিট একটু বেড়েও যায়, কেমন যেন বুক ধরপড়ও করে অনেক সময়। এগুলো হয়তো ওই যে পানি, রক্তের যে নিউট্রিশনগুলো আমরা খাইলাম এগুলো সব রক্তে চলে গেছে, পানি চলে গেছে। তো এগুলো যখন বেশি হয় তখন আমাদের দেহের মধ্যে রক্তচাপ একটু বাড়ে। আবার যখন এগুলো দেহের থেকে কিডনির মাধ্যমে বের হয়ে যায় পানিগুলা, তখন রক্তচাপ স্বাভাবিক থাকে। তাহলে বলো তো খাওয়ার পর রক্তচাপ কমে না বাড়ে? একটু বাড়ে। আবার তুমি দেখবা যে সকালে উঠে রক্তচাপ কমবে না বাড়বে? একটু কমবে।
মানে স্বাভাবিক থাকবে বাট একটু বেশি থাকবে একটু কম থাকবে। আচ্ছা নেক্সট তারপর লেখো যে রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে 3 নম্বরে। 4 নম্বরে লেখো রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তুমি সাপোজ খাইলা, লেবু খাইলা, অনেক লেবু খাইছো, তাহলে লেবুর মধ্যে অ্যাসিড আছে। এই অ্যাসিড কিন্তু তোমার শরীরের মধ্যে গিয়ে অত চেঞ্জ করতে পারে না, কারণ কি এদেরকে অলরেডি বের করে দেয়। অম্ল ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অম্ল ক্ষার এর ভারসাম্য বা অম্ল ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তারপর লেখো এরিথ্রোপোয়েটিন, এরিথ্রো স্যার এসিটা খার্সিনোনের উপায় কি? এসিটা খার্সিনোনের উপায় কি? আমরা করবো এসিড খান দিয়ে একটা দিয়ে স্যার নবম অধ্যায় ভাইয়া চিনুন উপায় নেই। তেঁতুল খাইলে কিছু হবে না, এরিথ্রোপোয়েটিন নামক হরমোন তৈরি করে। এরিথ্রোপোয়েটিন নামক এরিথ্রোপোয়েটিন নামক হরমোন তৈরি করে যা এরিথ্রোপোয়েটিন নামক হরমোন তৈরি করে যা অস্থিমজ্জায়, যা এরিথ্রোপোয়েটিন লেখা আছে দেখো, এরিথ্রোপোয়েটিন নামক হরমোন তৈরি করে যা অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপনা দেয়, যা অস্থিমজ্জায় হরমোনে হ্যাঁ এরিথ্রোপোয়েটিন নামক হরমোন উৎপন্ন করে বা তৈরি করে যা অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপনা দেয়, যা অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপনা দেয়। নেক্সট তারপরে লোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপনা দেয়। তারপর লেখো রেনিন, 3 নম্বরে লেখো রেনিন, রয়কার তন্তু নয় ঋষিকার তন্তু না। 3 নাম্বার না 6 নাম্বার? 6 নম্বরে লেখো রেনিন, রেনিন নামক 6 নম্বরে লেখো রেনিন নামক হরমোন তৈরি করে যা জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রেনিন নামক হরমোন তৈরি করে একটু কম। রেনিন নামক হরমোন তৈরি করে, এই লেখো না, রেনিন নামক হরমোন তৈরি করে, রেনিন নামক হরমোন তৈরি করে যা 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 জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যা জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ব্লাড প্রেশার যাদের বেশি থাকে, মানে রক্তচাপের 5% কারণ জানা আর বাকি 95% কারণ ইডিওপ্যাথিক, মানে আননোন, অজানা। আর জানার মধ্যে অনেকগুলো কারণ আছে, এখন বলি ইতিহাস। আচ্ছা তাহলে কি বললাম? স্যার আমরা ইতিহাস শুনতে চাই। 7 নম্বরে লেখো, 7 নম্বরে লেখো, 7 নম্বর মধ্যে লেখো যে ভিটামিন ডি কে সক্রিয় করে। ভিটামিন ডি কে সক্রিয় করে, ভিটামিন ডি কে তারা সক্রিয় করবে। আচ্ছা, এটাই হচ্ছে কাজ। তাহলে লেখো অসমো রেগুলেশন, এখন হেডলাইন দিয়ে লেখো অসমো রেগুলেশন কি? স্যার টাইম নাই তো স্যার, আমাদের টাইম আছে তো, 5 মিনিট আছে অনলি। পাঁচ হয়ে যাবে। তোমার নাম তো অসমো রেগুলেশন, হেডলাইন দিয়ে লেখো অসমো রেগুলেশন। না, আরেকটা প্যারা করে লেখো, অন্য টপিক। নেক্সট টপিক লেখো অসমো রেগুলেশন। অসমো, এই যে লেখা আছে অসমো রেগুলেশন। ওয়াও, অসমো রেগুলেশন লেখো, স্যার আপনি তো হোয়াইট হয়ে গেছে। লেখো White হওয়া ভালো। দেহে বৃক্কের মাধ্যমে, দেহে বৃক্কের মাধ্যমে ঠিক না ঠিক করছি বুঝতে না। দেহে বৃক্কের মাধ্যমে পানি, এটা গুলো কথা। পানি কমা বিভিন্ন আয়ন, আগেরটা হ্যাঁ ওই যে আগেরটা, বিভিন্ন আয়ন যেমন ওই যেগুলা লেখো, আবার লেখো, বিভিন্ন আয়ন
সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, এরপরে এর ভারসাম্য রক্ষা করাকে অসমোরেগুলেশন বলে। দেহে বৃক্কের মাধ্যমে পানি বিভিন্ন আয়ন, যেমন সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম, রক্ষা পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, এর ভারসাম্য রক্ষা করাকে অসমোরেগুলেশন বলে। তাহলে লেখো অসমোরেগুলেশনের প্রক্রিয়া লেখো, প্রক্রিয়া কিভাবে হয়। কি স্যার কন লেখো দেহে পানি মানে দেহে পানির পরিমাণ কমে গেলে, প্রক্রিয়া হ্যাঁ প্রক্রিয়াটার মধ্যে লেখো দেহে পানির পরিমাণ কমে গেলে পিটুইটারি গ্রন্থি থেকে, আচ্ছা কি পিটুইটারি লেখো না, লেখো যে মস্তিষ্ক থেকে, দেহে পানির পরিমাণ কমে গেলে মস্তিষ্ক থেকে ADH ইংলিশে লেখো ADH অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এনটি আলাদা ডাইট আলাদা হ্যাঁ অ্যান্টি ডাইউরেটিক একসাথে, অ্যান্টি ডাইউরেটিক দেহে পানির পরিমাণ কমে গেলে ADH মানে মস্তিষ্ক থেকে ADH বা অ্যান্টি ডাইউরেটিক নামক হরমোন তৈরি হয়। ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন তৈরি হয় যা বৃক্কের দূরবর্তী পেঁচানো নালিকায়, যা বৃক্কের দূরবর্তী পেঁচানো নালিকায় বেচানো নালিকা পানি শোষণ করে, পানি এবং সোডিয়াম আয়ন দূরবর্তী পেঁচানো নালিকায় পানি, সোডিয়াম আয়ন এবং শোষণ করে। সোডিয়াম আয়ন শোষণ করে রক্তে দূরবর্তী পেঁচানো নালিকায় শোষণ করে দূরবর্তী পেঁচানো নালিকায় পানি এবং সোডিয়াম আয়ন শোষণ করে রক্তে পানির ভারসাম্য রক্ষা করে, রক্তে পানির ভারসাম্য রক্ষা করে। করে হ্যাঁ, রক্ষা করে। আচ্ছা তারপরে হচ্ছে রক্তে পানির ভারসাম্য রক্ষা করে। এরপরে তারপরে হচ্ছে দেহে পানির পরিমাণ বেড়ে গেলে, দেহে পানির পরিমাণ বেড়ে গেলে মানে একটা মানে হলো পানি যদি কমে যায় এটা হবে, আর যদি পানি যদি বেড়ে যায় দেহের মধ্যে পানি বাইরের পরিমাণ বেড়ে গেলে বৃক্কের মাধ্যমে অতিরিক্ত পানি মূত্র আকারে নির্গত হয়, মূত্র আকারে নির্গত হয়। কেন ভালো লাগছে না? মূত্র ইউরিন বলে গোমূত্র। আচ্ছা বৃক্কের মাধ্যমে অতিরিক্ত পানি, দেহে পানির পরিমাণ বেড়ে গেলে দেহে পানির পরিমাণ বেড়ে গেলে অতিরিক্ত পানি বৃক্কের মাধ্যমে কি বললাম, অতিরিক্ত পানি মূত্র আকারে নির্গত হয়। অতিরিক্ত পানি আচ্ছা দাঁড়া সমস্যা নাই, আমরা বলে সমস্যা হেরা বলে কিছু নাই আমরা ইয়ে করব ওই সঠিক সময়ে সঠিকভাবে ইয়ে করা। Yes. মূত্র আকারে নির্গত হয়, বুঝতে পারছো? যারা দৌড়াতে শিখছে বৃক্কের মাধ্যমে। আচ্ছা দেখো রক্তে যদি পানি বেশি থাকে তখন বেশি বেশি পানি বের করে দেবে, আর পানি যদি কম থাকে তখন ADH নামক হরমোন তৈরি হবে, এবং হরমোন তৈরি হয়ে জটিল প্রক্রিয়ার মাধ্যমে ওই যে বললাম একটা তোমার দূরবর্তী পেছানো নালিকায় সেখানে পানি অ্যাবজর্ব করবে। দূরবর্তী পেছানো নালিকা কোনটা এটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস শেষ আচ্ছা তারপরে এই নাম প্রেজেন্ট করে নিতে হবে। স্যার লাইভ শেষ করে দিন। লাইভ দিয়ে লেছি।